সবাইকে ভিক্টরস ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগতম। তো আমাদের যে ফ্রাইডে এসওর যে ম্যাথ প্রবলেমের মধ্যে ডাটা সাফিসিয়েন্সি একটা পার্ট ছিল, আমরা আমাদের সেট বি এর দিকে যদি লক্ষ্য করি সেখানে 82 থেকে 90 এই কোশ্চেনগুলো ডাটা সাফিসিয়েন্সির আন্ডারে ছিল। তো আমরা হচ্ছে এই প্রবলেমগুলো আজকে একটু সলভ করার ট্রাই করব, দেখি এগুলা কিভাবে সলভ করতে হয়। আমরা এগুলা টেকনিক শিখবো। তো এখানে কোশ্চেন বলা হয়েছে যে কোশ্চেন বিরাট 82 থেকে 90 আর ফলোড বাই টু স্টেটমেন্টস লেভেল স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2। দিস স্টেটমেন্টস কন্টেইন এডিশনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার প্রত্যেকটা প্রবলেমে কিছু দুইটা করে স্টেটমেন্ট থাকবে, যথাক্রমে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2। এবং আপনি তখনই অপশন এ সিলেক্ট করবেন যদি আপনার প্রবলেমটা স্টেটমেন্ট 1 দিয়ে সলভ করা যায় কিন্তু স্টেটমেন্ট 2 দিয়ে যায় না। শুধুমাত্র স্টেটমেন্ট 1 দিয়ে যদি সলভ করা যায় প্রবলেমটা, তাহলে আপনার অপশন হবে, অ্যান্সার হবে অপশন এ, মানে আপনার ওএমআর শিটে এ দাগাবেন। পরবর্তীতে আপনি যদি অপশন বি তখনই সিলেক্ট করবেন যদি আপনার স্টেটমেন্ট 2টা আপনার প্রবলেমটা সলভ করার জন্য যথেষ্ট হয়, বাট স্টেটমেন্ট 1 দিয়ে, শুধুমাত্র স্টেটমেন্ট 1 দিয়ে আপনি প্রবলেমটা সলভ করতে পারছেন না। এন্ড লাস্টলি অপশন সি তখনই সিলেক্ট করবেন যখন আপনার এই প্রবলেমটা সলভ করার জন্য আপনার দুটো স্টেটমেন্টেরই প্রয়োজন হয়, তখনই হচ্ছে অপশন সি সিলেক্ট করবেন। এবং লাস্টলি অপশন ডি তখনই সিলেক্ট করবেন যদি আপনি দেখেন যে আপনার যে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 এই দুটা দিয়েই ভিন্ন ভিন্ন ভাবে বা আলাদা আলাদা ভাবে আপনার প্রবলেমটা সলভ করা যায়। তো আসেন আমরা দেখি যে কিভাবে প্রবলেমগুলো সলভ করব আমরা। তো প্রথম প্রবলেমটা আমাদের এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই। ওয়াই এর ভ্যালু কত হবে? স্টেটমেন্ট 1টা দেখেন তো কি বলা হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, এই স্টেটমেন্টটা দিয়ে কি আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন? এটা কি ইনাফ? আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু যদি 5 হয়, তাহলে আমরা একটু লক্ষ্য করি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। তো ওয়াই এর ভ্যালুটা যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে অবশ্যই এক্স এর ভ্যালুটা জানতে হবে। তো শুধুমাত্র এই স্টেটমেন্টটা দিয়ে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন না। আচ্ছা, পরবর্তী স্টেটমেন্টটা দিয়ে দেখি যে এটা সলভ করা যায় কিনা। পরবর্তী স্টেটমেন্টে বলা হয়েছে এক্স এন্ড ওয়াই আর ইচ পজিটিভ ইন্টিজার, অর্থাৎ এক্স আর ওয়াই হচ্ছে প্রত্যেকেই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে তাহলে এক্স আর ওয়াই এর তো অসংখ্য ভ্যালু হতে পারে, 1 2 3 4 5 6 অসংখ্য ভ্যালু হতে পারে। তাহলে এই ভ্যালু দিয়ে কি আপনি কোনোভাবেই কি ওয়াই এর মান বের করতে পারবেন? অবশ্যই পারবেন না। তো এই স্টেটমেন্টটা দিয়ে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন না। এবার দুইটা স্টেটমেন্টকে একসাথে করে চিন্তা করি। যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভ্যালু 5 হয় এবং এক্স এবং ওয়াই কি পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ আপনি যদি ধরেন এখন এক্স এর একটা ভ্যালু আপনি এখানে বসাইলেন, এক্স একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আপনি এখানে বসাইলেন, বসাইলে কি ওয়াই এর একটা ভ্যালু পেয়ে যাবেন না? ওয়াই এর যেহেতু একটা ভ্যালু পেয়ে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুইটা স্টেটমেন্ট যদি আমরা একত্রে কনসিডার করি তাহলে কিন্তু আমার প্রবলেমটা আমরা সলভ করতে পারবো, মানে ওয়াই এর একটা ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে, সো আমাদের সেই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি। তাহলে 82 এর ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি। 83 নাম্বার প্রবলেমটা একটু দেখি কি বলা হয়েছে। ইফ এন ইজ গ্রেটার দ্যান 0, 0 মানে হচ্ছে এন হচ্ছে 0 থেকে বড় মানে ধনাত্মক সংখ্যা, is 20% of n greater than 10% of the sum of n and n, অর্থাৎ n এর 20%, n এর 20% মানে কি, n এর 20% মানে হচ্ছে 0.2n। এটা কি কার থেকে বড় বলেছে? 10% of summation of n and b, অর্থাৎ n এর b এর সামেশনের কি, তাহলে 0.1 ইনটু n প্লাস কি লিখলাম, সামেশন হচ্ছে 0.5n, অর্থাৎ n প্লাস 0.5 এর সামেশনে 10% থেকে বড় কিনা, 10% মানে 0.1। আসেন এই স্টেটমেন্টটাকে আমরা একটু এক্সপ্যান্ড করি। ঠিক আছে, এক্সপ্যানশন করলে কি আসে, 0.2n এখানে আসে, ভিতরে যদি 0.1টা গুণিত করে দেই তাহলে 0.1n, আর এখানে 0.05 আসে। আপনারা যখন এটা একটু সলভ করবেন 0.1n এখানে আনবেন, তারপরে যখন n এর ভ্যালুটা বের করবেন তখন দেখবেন কত আসবে, যে n গ্রেটার দেন কিন্তু আপনার সলভ করলে দেখবেন যে 0.5 এর থেকে বড় আসতেছে। ঠিক আছে, এটা সত্য কিনা, যদি স্টেটমেন্ট 1 দিয়ে দেখবেন যে এটা হয় কিনা। আচ্ছা, স্টেটমেন্ট 1 এর মাধ্যমে আপনার প্রবলেমটা সলভ হয়ে যায় কিনা এটা আমরা একটু লক্ষ্য করি। আসেন, তো স্টেটমেন্ট 1 এ কিন্তু বলা হয়েছে ভাই, যে স্টেটমেন্ট 1 এ কিন্তু বলা হয়েছে যে n এর ভ্যালু 0.1 থেকে ছোট। তো n এর ভ্যালু যদি 0.1 থেকে যদি ছোট হয় স্টেটমেন্ট 1 অনুযায়ী, তাহলে n এর ভ্যালু তো কোনোদিনই 0.5 এর থেকে বড় হতে পারবে না। 0.1 এর থেকে ছোট হলে কি হতে পারে, 0.1 এর থেকে ছোট হতে হতে পারে যে 0.09 হতে পারে, তাই না? হতে পারে আপনার এই যে দেখেন, এই যে n এর ভ্যালু হতে পারে হলো আপনার 0.09 হতে পারে বা 0.08 বা এরকম এরকম হতে পারে।
কিন্তু যদি আপনি এই শর্তটাই যদি এই স্টেটমেন্টটাই ইউজ করেন, এন এর ভ্যালু 0.1 এর থেকে ছোট, সেটাই কি এনাফ না আপনার প্রবলেমটা সলভ করার জন্য? আপনি তো সরাসরি জেনে ফেলছেন যে আপনার অ্যান্সারটা কি হবে, এটার মধ্যেই কিন্তু আছে। তাহলে আমাদের অপশন এটা কিন্তু আপনার ভ্যালিডিটির মধ্যে আছে। দেখি পরবর্তী কন্ডিশনটা দিয়ে, পরবর্তী স্টেটমেন্টটা দিয়ে এই প্রবলেমটা সলভ করা যায় কিনা। আসেন, পরবর্তীতে বলেছে এন এর ভ্যালু 0.1 এর থেকে বড়। আচ্ছা, এন এর ভ্যালু যদি 0.1 এর থেকে বড় হয়, এন এর ভ্যালু 0.5 এর থেকে বড় হবে কিনা? আচ্ছা, এন এর ভ্যালু যদি 0.1 থেকে বড় হয় ভাই, কি অবস্থা দাঁড়ায়? এন এর ভ্যালু 0.1 থেকে বড়, তাহলে এন এর ভ্যালু ধরলেন আপনি 0.2, আপনি ধরেন 1.2। আচ্ছা, 0.2 কি 0.5 এর থেকে বড় না ছোট? 0.5 এর থেকে তো ছোট, তাই না? আচ্ছা, আপনি ধরলেন যে 0.1 এর থেকে বড়, মানে ধরলেন 0.6, ধরলেন এন এর ভ্যালু হচ্ছে আপনি 0.6 ধরলেন, সেটা কি 0.5 এর থেকে বড় না ছোট? সেটা তো অবশ্যই 0.5 এর থেকে ছোট, বড়। তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট কোনো অ্যান্সার কিন্তু পাচ্ছেন না। এই স্টেটমেন্টের মাধ্যমে আপনি কোনো নির্দিষ্ট অ্যান্সার পাচ্ছেন না। আপনি এখানে কোনো নির্দিষ্ট অ্যান্সার যেহেতু পাচ্ছেন না, স্টেটমেন্ট 2 দিয়ে কিন্তু আপনার প্রবলেমটা কিন্তু কোনোভাবেই সলভ করা যায় না। তাহলে শুধুমাত্র স্টেটমেন্ট 1টা জানা থাকলে, শুধুমাত্র স্টেটমেন্ট 1 দিয়ে কিন্তু আপনার প্রবলেমটা যেহেতু সলভ হয়ে যায়, তাহলে আমাদের 83 এর অ্যান্সারটা হবে আপনার এ। পরবর্তী ম্যাথে বলা হয়েছে 84 নম্বর ম্যাথে, ইফ আর এস এন্ড টি আর পজিটিভ ইন্টিজার্স এন্ড আর এস টি ইজ ইকুয়াল টু 343, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি? অর্থাৎ আর এস টি যদি পজিটিভ ইন্টিজার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে, ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলা হয়? 1 2 3 4 5 6, এগুলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? আপনাকে বলা হয়েছে আর এস টি এর গুণফল হচ্ছে 343, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3? আচ্ছা, টি এর ভ্যালু কত হবে আপনাকে বের করতে হবে। দেখেন যে স্টেটমেন্ট 1 দিয়ে এটা সলভ করা পসিবল কিনা। আচ্ছা, আপনাকে বলে দিয়েছে যে আরএসটি এর গুণফল হচ্ছে 343, তাহলে আরএসটি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 343। আচ্ছা, এটাকে যদি আমরা গুণিতক আকারে ভাঙাই বা ফ্যাক্টরাইজ যদি করি, তাহলে আপনি 343 কখন পাবেন? 7 কিউব হচ্ছে 343, অর্থাৎ 7 ইনটু 7 ইনটু 7। আপনি বলবেন যে স্যার তিনটা ভ্যালু কেন নিয়েছেন? আপনার কিন্তু আর আছে, এস আছে, টি আছে, এই জন্য আমি তিনটা ভাগে ভাগ করছি এটাকে। সো এই তিনটাকে গুণ করলে কিন্তু আপনি 343 পান। প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে যে আর এস টি এর ভ্যালু কিন্তু আপনার সমান না, আর সব থেকে ছোট, এরপরে এস, এরপরে কিন্তু টি, টি সবচাইতে বড়। আচ্ছা, এটাকে যদি একটু স্লাইটলি মডিফাই করি, এই দুটো যদি আমরা গুণ করে দিই, কত পাই? 49। এদিকে একটা 7 আছে, এখানে একটা 1 আপনি গুণ অবস্থায় রাখেন। আচ্ছা, এটাই কি আপনার এটার সাথে মিলে যায় না স্টেটমেন্ট 1 এর সাথে? আপনার এখানে সবচাইতে বড় ভ্যালু কত? 49, তারপরে কত? 7, তারপরে 1। অর্থাৎ আপনার আর এর ভ্যালু সবচেয়ে ছোট হবে, মানে আর এর ভ্যালু 1 হইতে পারে, 7 হচ্ছে মধ্যের ভ্যালুটা যেটা কিনা আপনার এস হবে, আর টি এর ভ্যালু তাহলে সেই ক্ষেত্রে আপনার 49 হবে। অর্থাৎ শুধুমাত্র এই স্টেটমেন্টটা জানা থাকলে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যায়। অর্থাৎ অপশন এ হতে পারে। এখন দেখি অপশন বি হয় কিনা, তাহলে এই স্টেটমেন্ট দিয়ে প্রবলেম সলভ করা যাবে। মানে স্টেটমেন্ট 2টা আমরা আসেন দেখি। আপনার আর এস এর গুণফল 7 বলেছে, আপনার আর এস টি দেওয়া আছে হলো 343, আপনার আর এস এর গুণফল বলা হয়েছে 7, অর্থাৎ 70 ইজ ইকুয়ালস টু 343। দ্যাট মিন্স আপনি যদি টি এর ভ্যালুটা বের করেন তাহলে 49 পাচ্ছেন। অর্থাৎ শুধু স্টেটমেন্ট 2 যদি আপনার জানা থাকে তাহলেও কিন্তু আপনার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায়। দ্যাট মিন্স স্টেটমেন্ট 1 জানলেও প্রবলেম সলভ হয়, স্টেটমেন্ট 2 জানলেও প্রবলেমটা সলভ হয়ে যায়। অর্থাৎ যে কোনো একটা স্টেটমেন্ট দিয়ে যেহেতু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, তাহলে আপনার এই ম্যাথের অ্যান্সার হবে অপশন ডি। 85 নাম্বার ম্যাথটা যদি লক্ষ্য করি, কি বলা হয়েছে স্টেটমেন্টটা লক্ষ্য করি প্রবলেমের। ইফ n ইজ এন পজিটিভ ইন্টিজার, অর্থাৎ n হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ইজ n অড, তাহলে অড মানে হচ্ছে জোড় সংখ্যা, অড মানে হচ্ছে বিজোড় সংখ্যা, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, তাহলে n অড কিনা মানে n জোড় সংখ্যা কিনা, সেটা প্রথম স্টেটমেন্টের সাপেক্ষে আমরা চিন্তা করি। প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে 3n অড। আচ্ছা, 3n আপনি অড নাম্বার বলতেছেন, তাই না? 3n আপনি অড নাম্বার বলতেছেন। আচ্ছা, 3n যদি অড নাম্বার বলে হয়ে থাকে, 3 আর n এর গুণফল হচ্ছে অড আপনি বলছেন। আচ্ছা, 3 কি একটা অড নাম্বার না? 3 কি একটা অড নাম্বার, তাই না? n কি হতে পারে? ইদার অড হতে পারে বা ইভেন হতে পারে। অড হলে প্রবলেমটা মিলে কিনা আমরা দেখব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যদি ধরেন n এর ভ্যালু যদি 1 আমরা বসাই, তাহলে 3 ইনটু 1, তাহলে কত আসে? 3 আসে। আচ্ছা, 3 কি একটা অড নাম্বার না? হ্যাঁ, তাহলে n এর ভ্যালু যদি আপনি অড নাম্বার হয়, তাহলে 3n অড নাম্বার, তাহলে স্টেটমেন্ট 1 দিয়ে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। ইভেন নাম্বার দিয়ে যদি দিয়ে দেখি, n এর ভ্যালু যদি ইভেন একটা বসাই, ধরেন আমি এখানে 2 বসালাম, 3 ইনটু 2 6, তাহলে আপনি যদি n এর ভ্যালু ইভেন বসাইতেন, তাহলে আপনার কিন্তু 3n কিন্তু আপনার ইভেন হয়ে যাইতো আর কি। তো সেই ক্ষেত্রে সেটা না, আপনার n এর ভ্যালু অড হলেই কিন্তু আপনি 3n এর গুণফল কত পাচ্ছেন? আপনি অড পাচ্ছেন। তো স্টেটমেন্ট 1 দিয়ে কিন্তু আপনি প্রবলেমটা সলভ করতে পারছেন। একইভাবে আমরা যদি n প্লাস 3 যদি ইভেন হয়, আপনার এখানে কি বলা হয়েছে?
n+3 কিন্তু আপনার এখানে ইভেন বলা হয়েছে। ইভেন বলা যদি হয়ে থাকে তাহলে এখানে যদি একটু লক্ষ্য করি, ঠিক আছে, তাহলে কি দাঁড়ায় এখানে স্টেটমেন্ট 2টা আমরা এখানে লক্ষ্য করতেছি। তো n+3 যদি ইভেন হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে 3 যদি একটা অড নাম্বার হয় তাহলে n হতে পারে ইভেন, হতে পারে অড। যদি অড নাম্বার হয়ে থাকে তাহলে এই দুটোর যোগফল ইভেন হয় কিনা আমরা দেখবো। যদি মিলে যায় তাহলে আমাদের অপশন হবে, অ্যান্সার হবে অপশন, মানে এটাও আপনার এই স্টেটমেন্ট জানা থাকলে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন। আপনি ধরে নেন n বলা হয়েছে অড নাম্বার, ধরেন আপনি অড নাম্বার ধরেন 3 ধরলেন, 3+3, আচ্ছা 3+3 যোগ করলে কি একটা ইভেন নাম্বার 6 হয়ে যায় না? 3+3 যোগ করলে ইভেন নাম্বার 6 হয়ে যায় না? n+3 তো ইভেন হয়ে যাচ্ছে যদি n এর ভ্যালু অড বসান, ঠিক আছে। আচ্ছা অড নাম্বার মনে করলেন যে আরেকটা বসালেন, 5 বসালেন, 5+3 কত দাঁড়াচ্ছে আপনার 8, সেটাও তো ইভেন। অর্থাৎ দুটো অড সংখ্যা যোগফল করলে একটা ইভেন সংখ্যা আসে। অর্থাৎ শুধুমাত্র এই স্টেটমেন্টটা জানা থাকলেও কিন্তু আপনি প্রবলেমটা সলভ করতে পারছেন। তো এই স্টেটমেন্ট জানলেও, যে 1 নাম্বার জানলেও আপনি প্রবলেম পারতেছেন সলভ করতে, 2 নাম্বার জানলেও সেম কেস। তাহলে আপনার যেহেতু যে কোনো একটা স্টেটমেন্ট দিয়ে প্রবলেম যেহেতু সলভ করা যায়, তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আপনার অ্যান্সার হবে অপশন ডি। 86 নাম্বার ম্যাথটা লক্ষ্য করি, কি বলা হয়েছে, ইফ এ বি এন্ড সি আর ইন্টিজার্স, অর্থাৎ এ বি সি যদি আপনার ইন্টিজার যদি হয় বা ধনাত্মক সংখ্যা, মানে এ বি সি যদি আপনার পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে, বলা হয়েছে ইজ 2a মাইনাস বি প্লাস সি গ্রেটার দেন a মাইনাস বি মাইনাস 2c। অর্থাৎ আপনি এখানে লিখেন 2a মাইনাস বি প্লাস সি গ্রেটার দেন, কার থেকে গ্রেটার দেন, a মাইনাস বি মাইনাস 2c, a মাইনাস বি মাইনাস 2c। আপনি যদি সবকিছু একত্রে এই পাশে যদি নিয়ে আসেন তাহলে এটা এই পাশে আনলে 2a থেকে একটা a বাদ দিলে আপনার সিঙ্গেল একটা a থাকে, মাইনাস বিটা প্লাস বি হয়ে যায়, কাটাকাটি চলে যায়, মাইনাস 2c এই পাশে আনলে সি এর সাথে যোগ হয়ে প্লাস 3c দ্বারা সবকিছু এই পাশে নিয়ে আসছেন, মানে এই পাশে 0 আছে। তো a প্লাস 3c গ্রেটার দেন 0 কিনা এটা আপনি যাচাই করবেন। আচ্ছা প্রথম স্টেটমেন্ট দিয়ে আপনার প্রবলেমটা হয়ে যায় কিনা আমরা একটু লক্ষ্য করি, একটু দেখি বুঝি। এ বলা হয়েছে আপনার পজিটিভ, এ কি বলা হয়েছে, একটা পজিটিভ সংখ্যা। আসেন আমরা একটা পজিটিভ সংখ্যা আমরা বসাই, ধরেন আপনি একটা পজিটিভ, যে কোনো পজিটিভ সংখ্যা জোর বিজোড় যে কোনোটা, আপনি ধরেন আপনি এখানে a এর ভ্যালু আপনি 1 বসালেন। আচ্ছা a এর ভ্যালু যদি 1 বসান, ঠিক আছে, সি এর ভ্যালু আপনার কিছু একটা বসাইলে এই দুইটার যোগফল 0 থেকে বড় হয় কিনা আমরা একটু যাচাই করব। আচ্ছা ধরলেন আপনি বললেন যে স্যার আপনি সি এর ভ্যালু 3 বসান বা 5 বসান। আচ্ছা আপনার কথা অনুযায়ী আমি 5 বসালাম, তাহলে দেখেন যে 1 আর 5 ইন্টু 3 যদি গুণ করি কত হয়, 15, 15 আর 1 যোগ করলে কত, 16 হয়। 16 কিন্তু 0 থেকে বড় হয়ে যায়। তাহলে হয়তো আপনি ভাববেন যে স্টেটমেন্ট ওয়ানটাই হচ্ছে ইনাফ প্রবলেমটা সলভ করার জন্য। আচ্ছা সি এর ভ্যালু তো আমি বলি নাই যে পজিটিভ না নেগেটিভ, আমি তো কিছু বলি নাই। এখানে বলা হয়েছে সবাই ইন্টিজার, কিন্তু বলা হয় নাই কিন্তু যে তারা পজিটিভ ইন্টিজার নাকি নেগেটিভ ইন্টিজার, নেগেটিভও তাহলে হতে পারে, ঠিক আছে। আর তাহলে আমরা সি এর ভ্যালু আমরা একটা নেগেটিভ ভ্যালু বসায় দেখি তাহলে কি দাঁড়ায় এখানে। ধরলেন আপনার একটা নেগেটিভ ভ্যালু মনে করেন যে মাইনাস, এখানে আপনি 5 বসালেন, ঠিক আছে, তাহলে কি দাঁড়ায়, এর ভ্যালু আপনি 1 বসালেন, ঠিক আছে, আর সি এর ভ্যালু আপনি -5 বসাইলেন, তাহলে 3 ইন্টু -5 কত দাঁড়ায় এটা, 1 3 5 15, ঠিক আছে। তাহলে 1 থেকে 15 যদি বিয়োগ করেন আপনার -14 দাঁড়ায়। আচ্ছা -14 যদি হয় তাহলে কি -14 কি 0 থেকে কোনোদিন বড় হবে? অবশ্যই বড় হবে না। তো শুধুমাত্র এ পজিটিভ এটা জেনে কিন্তু আপনি প্রবলেম সলভ করতে পারবেন না, কারণ সেই ক্ষেত্রে সি এর ভ্যালু ইদার পজিটিভ বা নেগেটিভ যে কোনোটা হতে পারে। এবং সি এর ভ্যালু যখন নেগেটিভ কিছু একটা হয়ে যায় তখন আমরা লক্ষ্য করতেছি যে আমাদের প্রবলেমটার স্টেটমেন্টের সাথে কোনোভাবেই সেটা ম্যাচ খাচ্ছে না। তাহলে প্রথম স্টেটমেন্ট দিয়ে আপনি শুধু প্রবলেমটা সলভ করতে পারবেন না। পরবর্তী স্টেটমেন্টে বলা হয়েছে সি এর ভ্যালু পজিটিভ, সি হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো সি যদি ধনাত্মক সংখ্যা হয়ে থাকে, আপনি ধরেন সি এর একটা ভ্যালু বসালেন, ধরলেন আপনি এখানে 1 বসালেন বা 5 যে কোনো কিছু একটা বসান, ধরলেন 5 1 বসালেন, তাহলে সি এর ভ্যালু যদি 1 বসান, ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু কত দাঁড়ায়, 3 ইন্টু 1 3 দাঁড়ায়। এই 3টা ওই পাশে চলে গেলে এ এর ভ্যালু দাঁড়ায় হলো আপনার মানে আপনাকে চিন্তা করতে হবে যে দুটা মিলিয়ে আর কি, সরি আপনাকে চিন্তা করতে হবে যে দুটা মিলিয়ে আলটিমেটলি অ্যান্সারটা 0 থেকে বড় হয় কিনা। আচ্ছা সি এর ভ্যালু যদি আপনি 1 বসান, ঠিক আছে, এ এর ভ্যালু ধরলেন আপনি পজিটিভ কিছু একটা বসালেন, প্রথমে ধরলেন যে 3 বসালেন, ঠিক আছে, কারণ স্টেটমেন্ট 2 তে শুধু সি পজিটিভ, এ পজিটিভ বা নেগেটিভ কোনোটা বলা হয়নি। 3 বসালে আপনি এখানে 3, আর এখানে সি এর ভ্যালু 1 বসালেন, তাহলে 3 প্লাস 3 6, 6 কিন্তু 0 থেকে বড় হয়, মানে স্টেটমেন্ট সি এর ভ্যালু পজিটিভ দিয়ে আপনি প্রবলেমটা সলভ করতে পারতেছেন। কিন্তু এর ভ্যালু আপনি প্রথমে পজিটিভ বসালেন, এবার যদি আমরা নেগেটিভ কিছু একটা বসাই, ধরেন এখানে আপনি অথবা দিয়ে -3 বসালেন, তো -3 যদি বসান, ঠিক আছে, তাহলে এখানে -3 এর ভ্যালু বসালেন প্লাস 3 সি এর ভ্যালু 1 বসালেন,
ঠিক আছে, এটা কত দাঁড়ায়? -3 + 3 কাটাকাটি করলে 0 চলে আসে। 0 0 থেকে বড় হতে পারে না। ঠিক আছে, আপনি ধরলেন আরেকটু বড় ভ্যালু বসালেন, আপনি ধরেন যে সি এর ভ্যালু -10 বসালেন। ঠিক আছে, তাহলে মানে এ এর ভ্যালু -10 বসালেন, তাহলে সি এর ভ্যালু আপনি 1 বসাইছেন, এ এর ভ্যালু -10, সো -10 প্লাস সি এর ভ্যালু 1, এটা কত দাঁড়ায়? এটা হচ্ছে একটা -7 দাঁড়ায়। -7 তো 0 থেকে আলটিমেটলি কখনো বড় হতে পারে না। সো শুধুমাত্র স্টেটমেন্ট সি দিয়েও কিন্তু আপনি প্রবলেমটা যেহেতু সলভ করতে পারতেছেন না, তাহলে আপনি এ দিয়েও প্রবলেম সলভ করতে পারবেন না, বি সি বি মানে 1 নাম্বার স্টেটমেন্ট দিয়ে প্রবলেম সলভ করতে পারবেন না, 2 নাম্বার স্টেটমেন্ট দিয়ে পারবেন না। সেক্ষেত্রে আমরা যদি দুইটা স্টেটমেন্ট একসাথে চিন্তা করি, এও পজিটিভ বিও সিও পজিটিভ, তাহলে কি দাঁড়ায়? আচ্ছা, এও পজিটিভ মানে এ এর ভ্যালু আপনি মনে করেন যে 1 বসালেন, সিও পজিটিভ, সি এর ভ্যালু মনে করেন যে আপনি 5 বসালেন। আচ্ছা, দুইটাই যেহেতু পজিটিভ যদি হয়, তাহলে এখানে 1 + 3 × 5, আচ্ছা 3 × 5 = 15 আর 1 16, তাহলে 16 দাঁড়ায়। 16 তো অবশ্যই 0 থেকে বড়, তাই না? আপনি এ আর সি এর ভ্যালু কখনোই নেগেটিভ বসাচ্ছেন না, আপনি দুইটা স্টেটমেন্ট নিয়ে যেহেতু কাজ করতেছেন, দুইটাই পজিটিভ। আচ্ছা, যখনই দুইটা পজিটিভ হয় তখনই তো এই জিনিসটা 0 থেকে বড় হয়। অর্থাৎ আপনার এই প্রবলেমটা সলভ করার জন্য দুইটা স্টেটমেন্টেরই আপনার প্রয়োজন। যেহেতু দুইটা স্টেটমেন্টেরই আপনার প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনার ম্যাথের অ্যান্সারটা হবে অপশন সি। প্রবলেমটা লক্ষ্য করি, ইফ x + y = 6, যদি x আর y এর ভ্যালু যদি 6 হয়, যোগফল যদি 6 হয়, দেন what does x - y equal? তাহলে x - y এর ভ্যালু কত হতে পারে? তাহলে আপনার দেওয়া আছে x + y = 6, x - y = what? এটার ভ্যালু কত হবে? 1 নাম্বার স্টেটমেন্টটা খেয়াল করেন, কি বলেছে এখানে? এখানে বলেছে যে x² - y² = 12। এটা জানলে কি আপনি x - y এর ভ্যালু বের করতে পারবে কিনা? আচ্ছা, এই সূত্রটা কি? x² - y², নিশ্চয়ই আমরা জানি x + y * x - y মানে a + b * a - b, যেটা কিনা a² - b² এর সূত্র। x + y এর ভ্যালু আমরা কত জানি? 6। তো এটার ভ্যালু যদি 6টা আপনি বসায় দেন, 6 12 দিয়ে যদি আপনি ভাগ করেন, তাহলে কত? x - y এর ভ্যালু 2। তাহলে এই স্টেটমেন্টটা জানলে আপনি প্রবলেমটা কিন্তু সলভ করতে পারবেন। পরবর্তী স্টেটমেন্ট দিয়ে আমরা একটু সলভ করার ট্রাই করি, দেখি এটা হচ্ছে আপনার বের করতে হবে যায় কিনা দেখি। 2y - x এর ভ্যালু 8, তো 2y + x এর ভ্যালু যদি 8 হয়ে থাকে, তাহলে এই সমীকরণ দুটো যদি আমরা সমাধান করি, নিশ্চয়ই এই দুটো সমীকরণ যদি সমাধান করি, এটা আর এটা সলভ করলে নিশ্চয়ই আমরা x এর ভ্যালুটাও পাবো, y এর ভ্যালুটাও পেয়ে যাব। তাই শুধু স্টেটমেন্ট 2 দিয়েও কিন্তু আমাদের x - y এর ভ্যালুটা আমরা বের করতে পারি। সো স্টেটমেন্ট 1 আর 1 দিয়ে এবং 2 দিয়ে সেপারেটলি যদি আমরা সলভ করি, তাহলে কিন্তু আমরা আমাদের যে x - y এর যে ভ্যালুটা সেটা পেয়ে যাই। অর্থাৎ স্টেটমেন্ট 1 এবং 2 আলাদা আলাদা ভাবে আমরা ইউজ করতে যেহেতু পারতেছি, তাহলে আমাদের বা এই দুটা স্টেটমেন্ট একটা দিয়ে আমরা যেহেতু প্রবলেমটা সলভ করতে পারি, তাহলে আমাদের অপশন হবে ডি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। 88 প্রবলেমটা যদি লক্ষ্য করি, if y is an odd integer and the product of x and y equals to 22, what is the value of x? x এর ভ্যালু কত হবে? প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে x হচ্ছে একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, এবং y হচ্ছে একটা 3 ডিজিট নাম্বার, 3 ডিজিটের নাম্বার। আপনার বলা হয়েছে যে প্রোডাক্ট অফ x and y equals to 22, অর্থাৎ x এবং y এর যে প্রোডাক্ট বা গুণফল সেটা কত? 222। ঠিক আছে, আবার বলা হয়েছে y কিন্তু অড ইন্টিজার। অড ইন্টিজার মানে কি? অড ইন্টিজার মানে হচ্ছে একই সাথে বিজোড় হবে এবং পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, 222 কে আমরা ফ্যাক্টরাইজ করি বা ভাগ করি, উৎপাদকে বিশ্লেষিত করলে আমরা এখানে 2 × 111 পাবো, তাই না? অথবা আমরা বলতে পারি 111কে আমরা কি লিখতে পারি? 111কে কি ভাঙা যায় কিনা? ইয়েস, অবশ্যই ভাঙা যায়। কিভাবে ভাঙা যায়? 2 × 3 × 37, 37 যদি আপনারা লেখেন, তাহলে 3 × 37 যদি করেন, তাহলে কিন্তু আপনি 111 পাওয়া যায়। আর কি এই সংখ্যাগুলোকে ভাঙাতে পারবেন না? আর ভাঙাতে পারবেন না, এগুলা হচ্ছে সব কিন্তু মৌলিক সংখ্যা। আচ্ছা, আপনাকে বের করতে বলছে x এর ভ্যালু কত, x এর ভ্যালুটা বের করতে হবে। আর আপনার y হচ্ছে অড ইন্টিজার বলে দিচ্ছে, অড হইতে হবে, ইন্টিজার হইতে হবে। মানে y হতে পারে আপনার, এটা হইতে পারে y এর ভ্যালু, এটা হতে পারে, অথবা এটা হতে পারে, কারণ এগুলো একই সাথে অড নাম্বার বা বিজোড় সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, দুই হতে পারে না, দুই হতে পারে না। আচ্ছা, x ইজ এ প্রাইম নাম্বার, x ইজ এ প্রাইম নাম্বার হলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? ঠিক আছে, x প্রাইম নাম্বার কিনা কিভাবে বুঝবো? ঠিক আছে, আমাদের এখানে কিন্তু বলে দিচ্ছে y হচ্ছে অড ইন্টিজার। y যদি অড ইন্টিজার যদি হয়ে থাকে,
তাহলে আমরা যদি একটু ভাবি যে এক্স প্রাইম নাম্বার, এক্স কি বলেছে প্রাইম নাম্বার, তো কোনগুলা প্রাইম নাম্বার, কোনগুলো আলটিমেটলি আমাদের প্রাইম নাম্বার হিসাবে এগুলো এখানে আছে, আমরা যদি লক্ষ্য করি এই তিনটার সংখ্যা হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। ওয়াই যদি অড ইন্টিজার যদি হয়ে যায়, ওয়াই যদি অড এবং ইন্টিজার যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে ওয়াই এর ভ্যালু কত হতে পারে, 111, 3 এবং 37, এই তিনটার মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের ওয়াই এর ভ্যালু হতে পারে। তাহলে এক্স এর ভ্যালু কি বলেছে, একটা প্রাইম নাম্বার। আচ্ছা, ওয়াই এর ভ্যালু ধরলেন আপনি 111 ধরেন, ঠিক আছে, ওয়াই যদি আপনার 111 যদি হয়, এক্স আর ওয়াই এর গুণফল তো 222, তাই না, তাহলে এক্স এর ভ্যালু কত, 222 ডিভাইডেড বাই 111, মানে এক্স এর ভ্যালু কিন্তু আপনি 2 পাইছেন। তো 2 কিন্তু একটা প্রাইম নাম্বার আমরা কিন্তু বলতে পারি, তাহলে কিন্তু শর্ত কিন্তু মিলে যাচ্ছে। একইভাবে ওয়াই এর যে বাকি ভ্যালুগুলো যদি আমরা ইউজ করি, ঠিক আছে, যদি আমরা মনে করেন যে ওয়াই এর ভ্যালু 37 ইউজ করি, তাহলে দেখবেন যে এক্স এর ভ্যালু 6 আসে। 6 কিন্তু ভাই কোনোভাবেই কিন্তু আলটিমেটলি একটা প্রাইম নাম্বার না, ঠিক আছে, স্টেটমেন্ট ওয়ানের সাথে ম্যাচ খায় না। একইভাবে আমরা ওয়াই এর ভ্যালু যদি 3 বসাই, ওয়াই এর ভ্যালু যদি আমরা 3 বসাই, এক্স এর ভ্যালু কত পাবো, যে 2 ইন্টু 37 আমরা কিন্তু পাবো, ঠিক আছে, তাহলে সেটা 74। 74ও কিন্তু আলটিমেটলি আপনার প্রাইম নাম্বার না, ঠিক আছে। তাহলে শুধুমাত্র ওয়াই এর ভ্যালু 111 যদি অড ইন্টিজার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স এর ভ্যালু কিন্তু একটা প্রাইম নাম্বার পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা এক্স এর কিন্তু একটা ভ্যালু ইজিলি কিন্তু আমরা পেয়ে যেতে পারছি, সেটা কিন্তু 2 হচ্ছে। অর্থাৎ স্টেটমেন্ট 1 দিয়ে কিন্তু আপনি ম্যাথটা সলভ করতে পারতেছেন। একইভাবে স্টেটমেন্ট 2 দেখি, ওয়াই হচ্ছে 3 ডিজিট নাম্বার। 3 ডিজিট নাম্বার কয়টা আছে আমাদের এখানে, একটাই আছে না, তো এটাকে আপনি যদি ওয়াই বলেন তাহলে এক্স এর ভ্যালু কত পাবেন, 2 পাবেন না, তাহলে শুধুমাত্র স্টেটমেন্ট 2 জানলেও কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা স্টেটমেন্ট জানলে যেহেতু প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। 89 নাম্বার ম্যাথটা দেখি কি বলা হয়েছে। 89 নাম্বার প্রবলেমে ইফ এক্স ওয়াই এন্ড জেড আর লেন্থস অফ থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ এক্স ইজ লেস দ্যান 3 কিনা। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এক্স ওয়াই জেড, এবং আপনাকে বলেছে যে এক্স এর ভ্যালু 3 এর থেকে ছোট কিনা। তো প্রথম কন্ডিশনটা দেখি, বলা হয়েছে যে প্রথম স্টেটমেন্টে জেড ইজ গ্রেটার দেন লেস দেন ওয়াই প্লাস 3। আচ্ছা, আমরা জানি একটা ট্রায়াঙ্গেল হওয়ার শর্ত কি, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হয়। অর্থাৎ এক্স প্লাস ওয়াই যদি যোগ করেন জেড থেকে বড় হবে, এক্স প্লাস জেড যদি যোগ করেন তাহলে সেটা কিন্তু ওয়াই থেকে বড় হবে, আবার যদি ওয়াই প্লাস জেড যদি যোগ করেন তাহলে সেটা কিন্তু এক্স এর থেকে বড় হবে। এটা হচ্ছে আপনার একটা ট্রায়াঙ্গেলের শর্ত। অর্থাৎ প্রথম দুই বাহুর সমষ্টি, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হয়। এখন এই কন্ডিশন এক নাম্বার স্টেটমেন্ট দিয়ে তো আপনি জেড আর ওয়াই এর মধ্যে সম্পর্ক বের করতেছেন, সেটা তো জেড আর ওয়াই এর সম্পর্ক বোঝায়, সেটা দিয়ে তো এক্স এর সাথে তাদের দুজনের কোনো সম্পর্ক আপনি মিন করতেছেন না। তাহলে স্টেটমেন্ট 1 দিয়ে আপনি কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারতেছেন না। এখন স্টেটমেন্ট 2 দেখেন, ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, মানে এই দুটার যোগফল যদি আমি বের করি, ঠিক আছে, কত দাঁড়ায়, ওয়াই এর ভ্যালু 3, জেড এর ভ্যালু 6, তাহলে 9 দাঁড়ায়। এখন এক্স এর ভ্যালু 3 এর থেকে ছোট কিনা, 3 এর থেকে ছোট হইতেই পারে, তাই না, 3 এর থেকে ছোট হইতেই পারে। কেন হইতে পারে, এক্স এর ভ্যালু কোনোদিন 9 এর থেকে বড় হতে পারবে না, কারণ দুই বাহুর সমষ্টি থেকে তৃতীয় বাহু কোনোদিন বড় হতে পারবে না, কিন্তু ছোট হতে পারে। অর্থাৎ শুধু 2 নাম্বার স্টেটমেন্ট জানা থাকলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার পরীক্ষায় অপশন বি লাগাবেন। 90 তে বলা হয়েছে সেট জে কনসিস্ট অফ টার্মস 2, 7, 12, 17 এ। অর্থাৎ যে একটা সেট আছে যার টার্ম গুলো হচ্ছে আপনার কত বলা হয়েছে, 2, 7, 12, 17 এবং এ, এগুলো হচ্ছে তার টার্ম গুলা। এবং বলা হয়েছে এ 7 থেকে বড় কিনা আপনি দেখবেন, এ 7 থেকে বড় হবে কিনা আপনি এটা জাজ করবেন। কিভাবে শুরু করতে পারি, এ ইজ দা স্টেটমেন্ট 1 বলা হয়েছে এ ইজ দা মিডিয়ান অফ সেট অফ, এ ইজ দা মিডিয়ান অফ সেট জে। মিডিয়ান মানে কি, মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। মিডিয়ান মানে কি, মধ্যমা। মধ্যমা মানে কি, আপনার যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলোকে ছোট থেকে বড় আকারে যদি আপনি সাজান, সাজানোর পর যে মধ্যের সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে মধ্যমা। আপনার নাম্বারগুলো লক্ষ্য করেন তো কি কি আছে, 2, 7, 12, 17 অলরেডি ছোট থেকে বড় আকারে সাজানো আছে। আপনি এটা জানেন না যে এটা মাঝে হবে কি মাঝে হবে না। আপনি ধরেন এটা এইভাবে সাজাইলেন যে ইজ ইকুয়ালস টু 2, 7, এখানে যেহেতু টোটাল 5টা টার্ম আছে তাহলে মধ্যের টার্মটা হবে 3 নাম্বার টার্মটা, 12, 17, ঠিক আছে, এইভাবে আপনি সাজালেন, এটা কি মধ্যমা কিনা।
একে আপনি মধ্যমা বলে সাজালেন, সাজানোর পর দেখলেন যে এ 7 থেকে বড় কিনা, আপনি জাজ করতে পারবেন। এভাবে সাজালে এটা যদি মধ্যমা হয়, তাহলে এ তো অবশ্যই 7 থেকে বড়, এবং 7 আর 12 যেহেতু মাঝে আছে, এই দুটো যেহেতু মাঝে আছে, অবশ্যই আমরা বলতে পারি এর ভ্যালু ইন বিটুইন 7 থেকে 12, অর্থাৎ ইজিলি কিন্তু এ 7 থেকে বড় হচ্ছে। অর্থাৎ স্টেটমেন্ট 1 জানা থাকলে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। স্টেটমেন্ট 2 এর জন্য আমরা লিখি এখন কি না, যে ডাজ নট হ্যাভ এ মোড। মোড মানে হচ্ছে আপনার কি, মোড মানে হচ্ছে প্রচুরক। প্রচুরক মানে হচ্ছে কোন সংখ্যা যত বেশি রিপিট হবে সেটাকে তার প্রচুরক বলা হয়। যে সংখ্যাটা সব থেকে বেশি রিপিট হবে সেটাই হবে আপনার ওই সংখ্যাগুলোর প্রচুরক আর কি, ঠিক আছে। তো এটা প্রচুরক মানে হচ্ছে মোড, যে এর কোনো মোড নাই, ডাজ নট হ্যাভ এ মোড আর কি। আচ্ছা আমরা একটু দেখি, মোড মানে কোনো সংখ্যা রিপিট হওয়া যাবে না। মানে এখানে 2, 7, 12, 17 এ আছে, মানে আপনার এ কিন্তু কোনোভাবে 2, 7, 12, 17 এগুলা হতে পারবে না। হতে পারে এটার ভ্যালুটা আপনার এখানে বলেছে যে ইফ সাথে এ সাথে থেকে বড় কিনা। আচ্ছা আপনি যদি সাথে থেকে বড় সংখ্যা যদি চিন্তা করেন, সাথে থেকে বড় সংখ্যা কি, অনেক কিছুই তো হতে পারে তাই না, 100 হতে পারে, 200 হতে পারে। সাথে থেকে তো বড় আপনার 17 হতে পারে, 17 তো হতে পারে, রাইট, 17 তো হতে পারে। তো এভাবে যদি চিন্তা করি, যদি 17 হয়ে যায়, 17 যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তো প্রচুরক থেকে যাচ্ছে ভাই। প্রচুরক যদি থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার স্টেটমেন্ট 2টা কি, আলটিমেটলি মিথ্যা প্রমাণিত হবে। তাই স্টেটমেন্ট 2 দিয়ে কিন্তু কোনোভাবেই আপনার ম্যাথটার আপনি ভ্যালিডিটি পাচ্ছেন না। যেহেতু পাচ্ছেন না, তাহলে স্টেটমেন্ট 1 দিয়ে যেহেতু ম্যাথটা সলভ হয়ে যায়, তাহলে আপনি অপশন কি দাগাবেন, এ দাগাবেন।